জয় জয় ইকো ও দ্য ওয়ার্ল্ড কাপ ইজ ব্যাক এবং বিশ্বকাপের ভাইব তো এখন বুঝতেই পারছেন, কারণ এরই মধ্যে আমরা বিশ্বকাপের থিম সংটি রিলিজ হয়েছে, অনেকে নিশ্চয়ই শুনেছেন। কিন্তু আসলে আর কতদিন বাকি, একেবারে তর সইছে না। 11ই জুন পর্যন্ত স্টিল আমাদের ওয়েট করতেই হবে। এই ওয়েট করতে করতে আমরা বরং বিশ্বকাপ নিয়ে কিছু জানা জিনিস, যেটা হয়তো আমরা এরই মধ্যে জেনে গেছি, এবং কিছু জিনিস হয়তো আপনার কাছে নতুন লাগতে পারে। এবারে বিশ্বকাপে কি কি নতুন নিয়ম অন্তর্ভুক্ত করেছে ফিফা, এই সব কিছু নিয়ে এই ভিডিও। তো চলুন শুরু করি। প্রথম কথা হচ্ছে, আমরা তো সবাই জানি এবারে প্রথমবারের মতো তিনটা দেশে একসাথে আয়োজক হয়েছে বিশ্বকাপের, যা এর আগে বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে কখনোই হয়নি। আর একবারই মাত্র কোহোস্ট হয়েছিল 2002, যখন এশিয়াতে জাপান এবং কোরিয়া মিলে ওয়ার্ল্ড কাপটা করেছিল, এবং তারপর এখন এসে 2026 সালে একই সাথে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, তিনটা দেশে হচ্ছে ওয়ার্ল্ড কাপ 16টা ভেন্যুতে। এর মধ্যে মেক্সিকো আবার আরও এক ধাপে গিয়ে সবাইকে ছাড়িয়ে তারাই একমাত্র দেশ যারা এ নিয়ে তিনবারের মতো বিশ্বকাপের আয়োজক হবার এই গৌরব অর্জন করতে যাচ্ছে বা করেছে। এর সঙ্গে এর মধ্যে আমরা জানি এই বিশ্বকাপের সবচেয়ে নতুন বা সবচেয়ে আনকোরা জিনিসটা কি, সেটা হচ্ছে 48 টিমস, 48 দলের বিশ্বকাপ। এটাও একটু বলে রাখি, 1930 সালে যখন বিশ্বকাপের পর্দা ওঠে, সেখান থেকে 1950 পর্যন্ত বিশ্বকাপটা ছিল সবসময় 13 to 16 টিমসের মধ্যেই, 13 থেকে 16 দল, কখনো সেটা কম বেশি হতো আর কি, বাট এর মধ্যে থাকতো, ফিক্স কোনো সংখ্যা ছিল না। এটা ফিক্স করা হয় 1954 সালের বিশ্বকাপ থেকে, যেটা চলে একেবারে 1978 আর্জেন্টিনা যেবার বিশ্বকাপ জেতে সেই পর্যন্ত, আর্জেন্টিনায় ওই বিশ্বকাপ পর্যন্ত এটা 16 দলের এই বিশ্বকাপ ছিল। 1982 থেকে এবার সংখ্যাটা আরেকটু বাড়ানো হয়, অর্থাৎ বিশ্বকাপটা হয়ে যায় 24 দলের। সেটাও চলছিল বেশ 94 পর্যন্ত। 98 সালের বিশ্বকাপ, যেটা আমার স্মৃতিটা একটু টাটকা, মানে ওখান থেকে বিশ্বকাপটা আমরা মোটামুটি আমাদের জেনারেশন আমরা দেখা শুরু করি, ব্রাজিল ফ্রান্স সেই বিখ্যাত ফাইনাল, এবং তখন থেকে আসলে বিশ্বকাপটা হয়ে গেল 32 দলের, এবং সেটা নিয়ে আমরা এতদিন অভ্যস্ত ছিলাম। কিন্তু ঠিক 28 বছর পর এসে ফিফার আবারও মনে হলো আরেকটু এক্সপ্যান্ড করা দরকার, এবং আমরা যখন 2026 সালের বিশ্বকাপে ঢুকতে যাচ্ছি, বিশ্বকাপটা হয়ে উঠেছে 48 দলের। ফলে ম্যাচের সংখ্যা বেড়েছে, 64টা ম্যাচ ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপেও, সেখান থেকে 104টা ম্যাচ, 39 দিন, যেটা নর্মাল এতদিন ধরে দেখে আসা আমাদের বিশ্বকাপের চেয়ে অন্তত সপ্তাহখানেক বেশি সময় ধরে চলবে। অনেক অনেক খেলা। এই 48 দল থেকে এবার 32 দল চলে যাবে হচ্ছে রাউন্ড অফ 32। এই নিয়মটাও নিশ্চয়ই আপনারা জানেন যে 12টা গ্রুপে ভাগ করা হয়েছে, 4টা করে দল নিয়ে 48টা দলকে। 12টা দলের টপ 2 টিম, 24টা দল অটোমেটিক্যালি কোয়ালিফাই করবে ফর রাউন্ড অফ 32, আর বাকি 24টার মধ্যে যাদের পজিশন 1 থেকে 8-এ থাকবে, এরকম বেস্ট 8 টিম চলে যাবে ওই রাউন্ড অফ 32-র 24 দলের সঙ্গে গিয়ে যুক্ত হবে, অর্থাৎ বাকি 16টা টিমকে বিদায় নিতে হবে বিশ্বকাপের ফার্স্ট রাউন্ড থেকে। এরপর তো অ্যাজ ইউজুয়াল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল দিয়ে পর্দা নামবে এই বিশ্বকাপের। এত এত যে নিয়ম পরিবর্তনের কথা আমরা বলছি, এগুলো তো মাঠের বাইরে বা বিশ্বকাপ শুরুর আগে আমরা জানি, কিন্তু বিশ্বকাপ যেদিন পর্দা উঠবে, খেলা শুরু হবে মাঠে, এবারে কিন্তু আমরা আরও বেশ কিছু নতুন নিয়ম দেখতে যাচ্ছি। যে নিয়মগুলো প্রবর্তন করেছে ফিফার সাধারণত নিয়ম কানুন যারা প্রবর্তন করে থাকে IFAB, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড, IFAB, তারা এই নিয়মগুলো জানিয়েছে। এর মধ্যে কয়েকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আমরা একটু কথা বলছি। প্রথমত, যাদের নিশ্চয়ই 2022 বিশ্বকাপের স্মৃতি এখনো মনে আছে, আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনাল, কিন্তু একটা জিনিস একটু নিশ্চয়ই মনে থাকার কথা, যে প্রত্যেকটা ম্যাচের ডিউরেশন, অর্থাৎ নির্ধারিত 90 মিনিটসের পরেও স্টপেজ টাইম অনেকটা হচ্ছিল, 10 মিনিট 7 মিনিট করে। রিজন ছিল হচ্ছে VAR, বা আমরা যেটা বলি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, এটার ব্যবহারের কারণেই অতিরিক্ত সময় লাগছিল। এবারে সেই সময়টা আরেকটু বাড়তে পারে, কারণ VAR আরেকটু এক্সপ্যান্ড করা হয়েছে। এতদিন সাধারণত 4টা ক্ষেত্রে VAR ব্যবহার করা হতো, অর্থাৎ যখন গোলের ক্ষেত্রে, পেনাল্টির ক্ষেত্রে, এবং ডিসিশনের ক্ষেত্রে রেড কার্ড, এবং মিস্টেকেন আইডেন্টিটি যেটা বলা হয়, অর্থাৎ আপনি ভুল করে অন্য কাউকে রেফারি দিয়ে দেয় কিনা সেটা নিশ্চিত করার জন্য VAR ব্যবহার করা হতো। এইবারের বিশ্বকাপ থেকে VAR ব্যবহার করা হচ্ছে কর্নার কিক এবং গোল কিকের ক্ষেত্রেও, যদি রেফারি মনে করেন সেসব ক্ষেত্রেও তিনি VAR ব্যবহার করতে পারবেন। এবং সাধারণত যেটা এবারে বিশ্বকাপে আরেকটু বেশি করে দেখা হবে, যদি রেফারি মনে করে যে তিনি কাউকে স্ট্রেইট রেড কার্ড দিয়ে দিলে, সেটা আসলে VAR দিয়ে রেফারি চেক করতে পারবেন। এবং যদি মনে করা হয় যে তিনি আসলে ভুল করে অন্য কাউকে বা অপোজিট দলের কাউকে, একজনকে দিয়ে থেকে আরেকজনকে দিয়েছেন, সেটার জন্য আসলে VAR দেখে সেটা নিশ্চিত হওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এই যে VAR এর এত ব্যবহারের ফলে তো ম্যাচের দৈর্ঘ্য আরও বড় হবে, সেটাও চিন্তা করেছে ফিফা। ফলে এই বিশ্বকাপে
কিভাবে ডিউরেশনটা কমানো যায় সেটার জন্য কিছু টাইট নিয়ম কানুন দ্বারা প্রবর্তন করেছে, সেগুলো এবারে আপনাদেরকে জানাবো। তার মধ্যে একটা হচ্ছে সাবস্টিটিউট রুলস, অর্থাৎ এটাকে বলা হচ্ছে 8 সেকেন্ডস রুলস, এবং রেফারি বেসিক্যালি 5 সেকেন্ডসের একটা কাউন্টডাউন দেবেন। বিষয়টা কি ব্যাখ্যা করছি। সাধারণত ম্যাচের শেষ দিকে আমরা যখন দেখি সাবস্টিটিউট করা হয় কোনো দলের, এবং সাধারণত যখন দল কোনো উইনিং পজিশনে থাকে, লেটস সে কেউ 2-1 এগিয়ে আছে, 80 মিনিট 90 মিনিটের দিকে গিয়ে কাউকে সাবস্টিটিউট করা হচ্ছে, সেই ফুটবলার অনেক সময় দেখবেন মাঠ ছাড়তে একটু গড়িমসি করে, একটু টাইমটা কিল করার চেষ্টা করে, খুব আস্তে আস্তে হেঁটে যায়, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে অপোনেন্ট টিমের, রেফারি তাকে এগিয়ে দিচ্ছে তাড়াতাড়ি বের হও। এখন থেকে আর এইসব কোনো ঝুটঝামেলা যাবে না। রেফারি এইটার জন্য তাকে সময় দিবেন বেসিক্যালি 10 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ড সময় পাবেন ওই প্লেয়ার। এর মধ্যে থেকে অবশ্যই তাকে বের হয়ে যেতে হবে মাঠ থেকে। যদি তিনি সেটা করতে ব্যর্থ হন তাহলে কিন্তু শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কি শাস্তি? অর্থাৎ তার বদলে যে প্লেয়ারটা নামবে সে আসলে তখনই ইচ্ছা করলে নামতে পারবে না, তাকে 60 সেকেন্ডস জরিমানা করা, অর্থাৎ তিনি 60 সেকেন্ড পরে নামবেন, অর্থাৎ 60 সেকেন্ড তাদেরকে খেলতে হবে 10 জন প্লেয়ার নিয়ে। এই শাস্তিটাই অ্যাড করেছে ফিফা। তবে এটা শুধুমাত্র সাবস্টিটিউটের ক্ষেত্রে না, একই রকম একটা টাইট নিয়ম করা হয়েছে গোলকিপারের ক্ষেত্রেও। গোলকিপারের ক্ষেত্রে কি, গোলকিপার অনেক সময় বল ধরে এগেইন টাইম কিল করার চেষ্টা করে, শেষ দিকে এসে বল ধরে কিক করতে অনেক সময় লাগে। এই সময়টাতেও রেফারি শুধুমাত্র গোল কিক বা থ্রো ইনে দুটোর ক্ষেত্রে রেফারি একটা 5 সেকেন্ডের কাউন্টডাউন দিবেন। বেসিক্যালি এটার জন্য সময় পাবে তারা 8 সেকেন্ডের বেশি ধরে রাখতে পারবেন না, এবং এটা নিশ্চিত করার জন্য রেফারি 5 সেকেন্ড একটা কাউন্টডাউন দেবেন। 5 4 3 2 1 এর মধ্যে যদি গোল কিক বা থ্রো ইন তিনি না করেন তাহলে সেটার জন্য একটা জরিমানা আছে, সেটা হচ্ছে অপোনেন্ট টিমের কাছে তখন এই বলটি চলে যাবে। অপোনেন্ট টিম এটার জন্য আসলে একটা সুবিধা পেয়ে যাবে, সেটা হচ্ছে তারা তখন এটার কর্নার কিক পেয়ে যেতে পারেন বা থ্রো ইন তারা পেয়ে যেতে পারেন। এইটা হচ্ছে খেলার স্পিড আপ করার জন্য করা হয়েছে। এর বাইরে যে নিয়মগুলো নিয়ে এখন কথা বলবো সেটা একটা হচ্ছে অনলি দ্য ক্যাপ্টেন। সাধারণত ফুটবলে ক্যাপ্টেন খুব বেশি ম্যাটার করে না। সাধারণত টস করার সময় দেখি একেবারে ম্যাচের শুরুতে দুটো ক্যাপ্টেনকে ডেকে নিয়ে রেফারি টস করছেন, কিন্তু বাকি সময় এই বিশ্বকাপে ক্যাপ্টেনের রোলটা আর একটু বিগার রোল তাকে প্লে করতে হবে। কীরকম? ক্যাপ্টেন এখন থেকে রেসপন্সিবল হবেন তার পুরো টিমের আচরণের জন্য। পুরো টিমের আচরণের মানে হচ্ছে যে সাধারণত কি হয়, যখন মাঠে কোনো আমরা দেখি কনফ্রন্টেশন তৈরি হয়, রেফারি যদি কাউকে কোনো ডিসিশন দেন, কার্ড দেন, সেটা নিয়ে বাকি সমস্ত প্লেয়ার এসে রেফারিকে ঘিরে ধরে। এবার থেকে আর সেটা করতে পারবে না, শুধুমাত্র ক্যাপ্টেনই এক্ষেত্রে এসে যোগাযোগ বা কমিউনিকেশন করবেন রেফারির সঙ্গে, বাকিরা কেউ এসে রেফারিকে অন্তত ডিস্টার্ব করতে পারবেন না। এইটা হচ্ছে অনলি দ্য ক্যাপ্টেন রুলস। এবং আরেকটা যে নিয়ম করা হয়েছে, কভারিং মাউথের জন্য আপনি রেড কার্ড পেতে পারেন। সেটা কীরকম বলছি, আপনারা খেয়াল করে দেখবেন টিভিতে আমরা যখন খেলা দেখি অনেক সময়ে ক্লোজ ক্যামেরায় দেখা যায় যে তখন একজন আরেকজন প্লেয়ারকে স্লেজিং করছে, এবং সেটা যাতে ক্যামেরায় বোঝা না যায় লিপসিংয়ে তিনি কী বলছেন, সেটার জন্য তিনি জার্সি দিয়ে মুখটা এরম করে ঢেকে নেন, অথবা এরম করে ঢেকে পাশের ফুটবলারকে রীতিমতো তিনি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকেন অনেক সময়। এইটা বন্ধ করতে চায় ফিফা, যাতে মাঠে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে সুবিধা হয়। সেজন্য কোনো ফুটবলার যদি রেফারি বা মনে করে যে তিনি আসলে মুখটা ঢেকে আরেকজন প্লেয়ারকে কিছু বলেছেন, সেটার জন্য তাকে ডিরেক্ট রেড কার্ড দিয়ে দিতে পারবেন রেফারি এবারের বিশ্বকাপ থেকে। আরেকটা নতুন নিয়ম যেটা এবার করা হয়েছে সেটা হচ্ছে, সাধারণত আমরা দেখতাম যে যদি কখনো বল মাঠের বাইরে চলে যায় এবং যদি সেটা প্লেয়ার্স ডাগ আউটে থাকে, সেখানে কোচ থাকতে পারেন, প্লেয়ার্সরা থাকতে পারেন, বেঞ্চে যারা বসে থাকেন, তারা সেই বলটা নিয়ে দিয়ে দেন যাতে দ্রুত খেলাটা চালু হয়। অনেক সময় আমরা দেখি না কোচকে দৌড়ে গিয়ে এনে বল এগিয়ে দিচ্ছেন স্পিড আপ করার জন্য। এটার জন্য একটা বড় শাস্তি তারা পেতেন। কিরকম শাস্তি পেতেন? দেখা যেত অনেক সময় তারা অতি আগ্রহের বসে বলটি আউট হওয়ার আগেই, অর্থাৎ মাঠের ভেতরে থাকতেই তারা সেটাকে গিয়ে টাচ করছেন, এটার জন্য তাদেরকে স্যাংশন করা হতো। এই বিশ্বকাপ থেকে এই স্যাংশনটা থাকবে না, বাট তার মানে এই না যে তারা এটা ইচ্ছা মতো করতে পারবেন। তারা এরকম বলটি ধরেন যেটা খেলা চলাকালীন অবস্থায় যদি তাদের কারণে খেলা থেমে যায়, তাহলে একটা ইনডিরেক্ট ফ্রি কিক উপহার পাবে অপোনেন্ট টিম। সাধারণত এতদিন আমরা দেখতাম আপনি যদি টানা পরপর দুটো ম্যাচে ইয়েলো কার্ড পেলে ওই প্লেয়ারের জন্য নিষেধাজ্ঞার খড়গ নেমে আসতে পারে পরের ম্যাচগুলোতে। তবে গ্রুপ পর্বের সমস্ত ইয়েলো কার্ড সমস্ত প্লেয়ারদের জন্য ওয়াইপড আউট হয়ে যাবে। নতুন করে রাউন্ড অফ 32 থেকে আবারও ইয়েলো কার্ডের কাউন্টটা শুরু হবে। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে, বিশেষ করে নকআউট ম্যাচে, যাতে ইম্পর্টেন্ট প্লেয়ার সেই ম্যাচটা মিস না করেন, সেটার জন্যই এই উদ্যোগ নিয়েছে ফিফা। সবশেষে আরেকটা যেটা নতুন জিনিস এবারে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে 3 মিনিটস হাইড্রেশন ব্রেক। এভরি হাফে এটা থাকবে, অর্থাৎ প্রথম 45 মিনিটের মাঝখানে একবার রেফারিরা খেলাটা বন্ধ রাখবেন,
3 মিনিটের জন্য, যাতে ওই সময়টা আসলে ওয়াটার কুলিং ব্রেক যেটা বলে পরিচিত ছিল আমাদের আগের ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি, ঠিক পরের 45 মিনিটসেও সেটা হবে। এই নিয়মটা এতদিন করা হতো শুধুমাত্র যদি টেম্পারেচার 32 ডিগ্রি সেলসিয়াস এক্সিড করে যেত। এবারের বিশ্বকাপে আসলে এটা একেবারে নিয়মই করে দেওয়া হয়েছে এবং অনেকে এটা সমালোচনা করছেন বা বলছেন যে ফিফা আসলে আরও বেশি অর্থের জন্য যাতে ওই সময়টায় বিজ্ঞাপন স্লটটা বাড়ানো যায়, কারণ ফুটবলের একটা 90 মিনিটসের ম্যাচে খুব বেশি প্রমোশনাল বা অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর সুযোগ থাকে না, এবং সেটা সুযোগ করে দিতেই প্রবাবলি ফিফায় 3 মিনিটের কুলিং ব্রেক করেছে। বাট হোয়াট এভার, এই নিয়মটিও এবারের বিশ্বকাপে থাকছে। সব মিলে বেশ বেশ এক্সাইটিং একটা ওয়ার্ল্ড কাপ অপেক্ষায় আমাদের জন্য অফকোর্স, কিন্তু একই সাথে আমাদের জন্য একটু এই নিয়মকানুনগুলো জেনে রাখলে খেলা দেখার জন্য সুবিধা হবে। এছাড়া হিসাব নিকাশ তো করতেই হবে, কোন দল কত পয়েন্ট হচ্ছে, কারা জিতছে কারা হারছে, যেটা আমরা সাধারণত করে থাকি, সেসবও তো থাকছেই। বিশ্বকাপ ফুটবল নিয়ে আলাপের পর্দায় এরকম নিয়মিত আরও ভিডিও দেখতে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব সাবস্ক্রাইব করবেন।